ওদের কথা শুনে ইভান ভাব নিয়ে বলল, আমি যদি কাউকে ধরা না দিই তাহলে আমাকে ধরার সাধ্য কারো নেই। মিহু ইভানকে ধমকের সুরে বলল, তুই চুপ থাক, এখনো তোর ভাব নেওয়া শেষ হয়নি। আমি তোকে আগে খুব সাদাসিধে ভাবতাম, কিন্তু তুই যে এত গভীর জলের মাছ তা আগে আমি বুঝতে পারিনি। 5 বছর আগে বিয়ে করেছিস, আমাদের সবার থেকে তুই তোর বউকে লুকিয়ে রেখেছিস কেন? আমরা কি তোর বউকে চুরি করে নিয়ে যেতাম? ইভান মৃদু স্বরে বলল, আরে আগে আমার কথা তো শুনবি। তখন পরিস্থিতি এমন ছিল যে আমি তাদের কাউকে জানাতে পারিনি, কিন্তু ঘটনাচক্রে হ্যারি সবকিছু জেনে যায়। ধারা সকলের কথাবার্তা শুনে ইভানের মুখ দেখে মাথা তুলে তাকায়। রুমে উপস্থিত সবার মুখে কৌতূহলের ছাপ দেখে মনে হচ্ছে তারা সকলে বড় সড় ধরনের ঝটকা খেয়েছে। ধারা ইভানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? ইভান ধারার মাথায় হাত রেখে বলল, ও কিছু না, বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম। রোজা এসে ধারার হাত ধরে বসা থেকে উঠিয়ে বলল, কিছু হয়নি মানে? বিয়ে হয়েছে তোমাদের 5 বছর, অথচ তোমার হাজবেন্ড আমাদের তা জানায়নি, শুধুমাত্র হ্যারি ইডিয়েটটাকে জানিয়েছে। হেরি তেতে উঠে বলল, খবরদার রোজা, ভাবিজির সামনে আমার নামে উল্টাপাল্টা কিছু বলবি না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রোজা মুখ বাঁকা করে বলল, কি করবি তুই আমাকে? কিছু করার সাহস আছে তোর? এমন মার মারবো না তোকে, সোজা হয়ে হাঁটতে পারবি না, তখন এই বড় বড় ডায়লগ যায় কোথায় আমি দেখব। হেরি বিড়বিড় করে বলল, এই মেয়ের যন্ত্রণায় আমার মান সম্মান বলে কিচ্ছুই থাকবে না। কি ডেঞ্জারাস মেয়ে, সকলের সামনে আমাকে থ্রেট দেয়। ও গড, তুমি আমাকে রক্ষা করো এই গুন্ডি মেয়ের হাত থেকে। রোজা হেরির দিকে সরু চোখে তাকিয়ে বলল, কিছু বললি আমাকে? হেরি অবোধ বালকের মতো মাথা নাড়িয়ে বলল, না। রোজা ইভানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, এবার আপনি কি আমাদের বলবেন আপনাদের বিয়ের কথা, নাকি আরো কয়েক বছর পর বলবেন? ইভান রোজার কথা শুনে হেসে বলল, বলবো না কেন, অবশ্যই বলবো। আমাদের বিয়ে হয়েছে এখনো 5 বছর পূর্ণ হয়নি, সামনের ডিসেম্বরে 5 বছর পূর্ণ হবে। আমাদের বিয়েটা অনেকটা অপ্রত্যাশিত ভাবে হয়ে যায়। আমি বা ধারা দুজনে কেউই জানতাম না যে ওই দিন আমাদের বিয়ে ছিল। হঠাৎ করেই সব কিছু হয়ে গেছে। তোদের মনে আছে 5 বছর আগে আমি আম্মুর সঙ্গে গ্রাম ঘুরতে গেছিলাম, আম্মুর ছোট ফুপ্পির বাড়িতে। ওখানেই আম্মুর ধারাকে দেখে অসম্ভব ভালো লাগে। আম্মুর ছোট ফুপ্পির মাধ্যমে ওর খোঁজ খবর নেওয়া শুরু করে। আম্মু তার ছোট ফুপ্পির কাছ থেকে ধারার ব্যাপারে সবকিছু শুনে ধারাকে আরো ভালো লাগে তার। প্রথমে আম্মু যখন আমাকে জানায় আমার জন্য একটা মেয়ে পছন্দ করেছে, তখনই আমি আম্মুর সঙ্গে রাগারাগি করি। রাগারাগি করে আম্মুর ছোট ফুপ্পির বাড়ি থেকে বেরিয়ে যাই। তোরা তো জানিস আমি আম্মুর সঙ্গে রাগারাগি করে বেশিক্ষণ থাকতে পারি না। কিছুক্ষণ পরে গিয়েই আম্মুকে সরি বলি। মনে মনে সিদ্ধান্ত নেই ওই মেয়েটির বিষয়ে খোঁজ খবর নিয়ে ওর সঙ্গে আলাদা করে কথা বলে বিয়ে ভেঙে দেব, তাহলে আর কোনো ঝামেলাই হবে না, আম্মুও জানতে পারবে না এসব বিষয়। কিন্তু ওই যে নিয়তি বলে একটা কথা আছে না, সেই নিয়তি এসব কিছুই হতে দেয়নি। উল্টো এই মেয়েটির ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে আমি আরো এই মেয়েটিকে ভালোবেসে ফেলি। এদিকে আম্মু আমার মনের হাব ভাব বুঝতে পারে। আমার মনে ধারার জন্য আলাদা একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। আম্মু বিচক্ষণ মানুষ, সে আমাকে পরীক্ষা করার জন্য জানায় সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না, অন্য কোথাও আমার বিয়ে ঠিক করেছে। বুঝতে পারছিস তখন আমার অবস্থা কেমন ছিল? নিজের কেমন পাগল পাগল মনে হচ্ছিল। তখন দম বন্ধ হয়ে মারা যায়নি, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। ধারা নামের মেয়েটার প্রতি তখন আমি আসক্ত হয়ে পড়েছিলাম। আম্মুকে কিছু বলতে পারছিলাম না। মেয়েটার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এক নজর দেখার জন্য তাকে। দিশে হারা হয়ে একা একা ভাবছিলাম কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায়। তখন আম্মু ভাইদের ডেকে পাঠায় গ্রামে। দুপুরের পরে ভাইয়ারা গ্রামে এলে আম্মু আমাদের সবাইকে নিয়ে ধারাদের বাড়িতে যায়। আম্মু তো আগে থেকেই ধারাকে পছন্দ। ব্যাস ওই দিনই আম্মু আমাদের বিয়ে দিয়ে দেয়। আমি বা ধারা কেউই ভাবতে পারিনি আমাদের ওই দিন বিয়ে হয়ে যাবে। যাই হোক, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। বিয়ে হয়ে যাওয়ার পর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছিল। ধারা নামক ভালোবাসার বাতাসে উঠছিলাম আকাশে। আমি বলে প্রকাশ করতে পারবো না আমি ঠিক কতটা খুশি ছিলাম ওই দিন। ওই দিন বাসর রাতের ধারাকে নিয়ে আমি ওই ভিডিওটা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করি। আমি ইতালিতে ফেরার পর তোরা আমাকে যে ভিডিওটার জন্য গোয়েন্দার মতো জেরা করেছিলি, সেই ভিডিওটা। আর ওই ভিডিওটার মেয়েটা আর কেউ ছিল না, আমার বউ ছিল।
তখন পরিস্থিতির কারণে আমি তোদের এসব কথা জানাতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মিহু ফোঁস করতে করতে বলল, শালা হারামি, বিয়ে করেছিস 5 বছর আগে, আর এখন আমাদের জানিয়ে বলছিস তোদের পরিস্থিতির কারণে জানাতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার এখন মনে চাচ্ছে তোকে ইচ্ছে মতো কিছুক্ষণ কেলাতে পারতাম, তাহলে যদি রাগটা একটু কমতো। কিন্তু আফসোস, তুই আগে অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে বসে আছিস। তবে তুই চিন্তা করিস না, আগে সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে তোকে ইচ্ছে মতন কেলানি দেব। ইভান শব্দ করে হেসে বলল, তা দিস, কেউ তোকে বারণ করেনি। হ্যারি, তুই এক কাজ কর, তোর ভাবিকে নিয়ে বাসায় যা। ক্লান্ত এখন সে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর না হয় হসপিটালে আসবে। ধারা এতক্ষণ ওদের বন্ধুদের খুনসুটি দেখছিল। ইভানের কথা শুনে ধারা স্পষ্টভাবে বলল, আমি কোথাও যাচ্ছি না এখন, আমি আপনার সঙ্গে আপনার কাছে থাকবো। ইভান কঠোর গলায় বলল, মানে কি? এত ঘন্টা জার্নি করে এখন আবার তুমি আমার সেবা করবে? কখনো না। হ্যারির সঙ্গে বাসায় যাও তুমি, পরে এসে আবার আমাকে দেখে এসো তুমি। ধারা ইভানের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি আপনার উপর এমনিতেই রেগে আছি, এখন আবার এমন কিছু করবেন না যাতে আমার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই আমি যা কিছু বলছি চুপচাপ শুনুন, না হলে আপনার একদিন কি আমার একদিন। ইভান ধারার কথা শুনে দমে যায়। ইভান জানে ধারা একবার রেগে গেলে কত ভয়ানক হতে পারে। শান্তশিষ্ট মানুষ যখন রেগে যায় তখন তাদের সামলানো মুশকিল হয়েছে। ইভানের এখনো মনে আছে ধারা একবার রাগ করে ওর সঙ্গে 7 দিন কথা বলেনি। তখন ইভান কত কষ্ট করে ফোনের পর ফোন দিয়ে ধারার রাগ ভাঙিয়েছে। ইভানের অবস্থা দেখে ওর বন্ধুরা সবাই মুখ টিপে হাসতে শুরু করে। ধারা ইভানের দিকে তাকিয়ে ছোট করে বলল, ওয়াশরুম কোন দিকে? ইভান হাতের ইশারায় ধারাকে ওয়াশরুম দেখিয়ে দেয়। ধারা ইভানের হাতের ইশারায় অনুসরণ করে তাকিয়ে পরে ইভানের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপরে আপনার খবর নিচ্ছি। খুব বার বেড়েছে না আপনি, তাই না? অ্যাক্সিডেন্ট করে মাথা পাটিয়ে হাত পা ভেঙে পড়ে আছেন, অথচ সেই খবর আমাকে আপনি জানাননি। আজ আপনার ইচ্ছে, আজ হাড়ে হাড়ে টের পাবেন এই ধারা কি জিনিস। আমার কাছে কথা লুকানো, তাই না? এটুকু বলে ধারা হনহনিয়ে ওয়াশরুমে চলে যায়। ধারা ওয়াশরুমে ঢুকতে না ঢুকতেই ইভানের সব বন্ধুরা শব্দ করে হাসতে শুরু করে। ইভান ওদের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ছাগলের মতো হাসছিস কেন তোরা? এখানে কি কোনো সার্কাস চলছে? রাহুল হাসতে হাসতে বলল, তার থেকে বড় কিছু বন্ধু, দ্য গ্রেট ইভান তার বউকে ভয় পাচ্ছে। এটা তো সার্কাসের থেকেও বড় কিছু। রাহুলের কথা শুনে ইভান ঠোঁটে হাসি ফুটিয়ে এক গাল হেসে দেয়। ধারা গম্ভীর মুখ করে ইভানকে চিকেন স্যুপ খাইয়ে দিচ্ছে। ইভান ধারার চোখে মুখে রাগের ছাপ দেখে সে আর কিছু জিজ্ঞেস করেনি। ধারা পরপর কয়েক চামচ চিকেন স্যুপ ইভানের মুখে তুলে দিয়ে মৃদু স্বরে বলল, অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আপনার? আর এত বড় কাণ্ড হয়ে গেছে, আপনি আমাকে জানাননি কেন? এবার বুঝি ইভানের দেহে প্রাণ এলো। তার সামনে তার প্রেয়সী বসে আছে, আর ইভান তার প্রেয়সীর সঙ্গে কথা না বলে চুপ করেছিল। ইভান ধারার দিকে তাকিয়ে ধীর গলায় বলল, সম্রাট ভাইয়া যেদিন তোমাদের বাড়ির ঘটনা আমাকে জানায়, সেদিন আমি তোমার সঙ্গে কথা বলে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছিলাম। ওদের সঙ্গে দেখা করে টিকিট কনফার্ম করতে যাব বলে মনস্থির করি। ওদের সঙ্গে দেখা করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় উল্টো দিক থেকে গাড়ি এসে ধাক্কা দেয়। পরে আর কিচ্ছু মনে নেই আমার। প্রায় 2 দিন পরে জ্ঞান ফিরে নিজেকে হসপিটালে দেখতে পাই। পরে জানতে পারি রাহুল ওরা আমাকে হসপিটালে নিয়ে এসেছে। তোমাকে জানাইনি, এমনিতেই তুমি তোমার আব্বাজানের কাজের জন্য সারাদিন চিন্তিত থাকো। এরপরে যদি তুমি আবার আমার অ্যাক্সিডেন্টের কথা শুনতে, তাহলে তুমি সুস্থ শরীরে ইতালি আসতে পারতে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ ছিল। তুমি যখন হ্যারিকে ফোন করো তখন আমি সেন্সলেস ছিলাম। বেচারা ঘাবড়ে গিয়ে তোমাকে উল্টো পাল্টা কী সব বলেছে একমাত্র আল্লাহই জানে। আমি বুদ্ধি করে লাবিদ ভাইয়াকে আমার অ্যাক্সিডেন্টের কথা জানাই। ভাইয়া শোনা মাত্র ইতালিতে আসতে চেয়েছিল। আমি ভাইয়াকে বলি ভাবিকে বাড়িতে একা রেখে আসার দরকার নেই, তার উপরে রোহান এখনো ছোট। ভাইয়ার সাহায্য নিয়ে তোমাকে গ্রাম থেকে নিয়ে আসি। এর পরের ঘটনা তো তুমি সব জানো। ধারা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে বলল, সরি, আজ আমার জন্য আপনার এই অবস্থা। আমাকে নিয়ে আপনি চিন্তা করে রাস্তা পার হওয়ার সময় এমন দুর্ঘটনা ঘটে, এর জন্য একমাত্র আমিই দায়ী। ইভান যত্ন সহকারে ধারার চোখের পানি মুছে দিয়ে বলল, থুর বোকামি, এখানে তুমি কোথা থেকে দায়ী? আমি তো বললাম একটা গাড়ি উল্টো দিক দিয়ে
সে আমাকে ধাক্কা দিয়েছে। এখন কান্না বন্ধ করে আমাকে খাইয়ে দাও, বড্ড খিদে পেয়েছে আমার। ধারা ইভানের কথায় মাথা নাড়িয়ে বাকি খাবারটা খাইয়ে দিয়ে টিস্যু দিয়ে ইভানের মুখ মুছে মেডিসিন খাই দিয়ে বলল, আপনি একটু বসুন, আমি ওয়াশরুম থেকে হাত ধুয়ে আসি। ধারা উঠে গেলে ইভানের ফোন বেজে ওঠে। ইভান বালিশের পাশ দিয়ে ফোন হাতে নিয়ে দেখে লাবিদ ভাইয়া ফোন করেছে। ইভান ফোন রিসিভ করে বলল, হ্যাঁ ভাইয়া বলো। লাবিদ মৃদু স্বরে বলল। ধারা ঠিকভাবে পৌঁছে গেছে। ইভান ছোট করে বলল। হুম। লাবিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘন্টাখানেক আগে ধারার বড় ভাই আমাকে ফোন করেছিল ধারা পৌঁছে গেছে কিনা তা জানার জন্য। কিছুক্ষণ পর আমি ফোন করে জানিয়ে দিব খবরটা। ওদিকে আবার ধারার বাবার কাণ্ড ঘটিয়েছে। ধারা বাড়ি থেকে বেরিয়ে যেতেই তিনি সবাইকে স্পষ্ট বলে দিয়েছে ধারার সঙ্গে যে যে যোগাযোগ করবে তাদের সে মুখদর্শন করবে না। এক প্রকার কসম কেটেছে বলতে পারিস। কি একটা অবস্থা! কেন যে তিনি এমন করেছেন আল্লাহ জানে। অভি ছেলেটা এয়ারপোর্টে বসে ধারাকে জড়িয়ে ধরে তো অনেকক্ষণ কেঁদেছিল। 3 ভাইয়ের আদরের বোন, কষ্ট তো হবেই। এইসব কথা আবার ধারাকে বলিস না, মেয়েটা কষ্ট পাবে। সাবধানে থাকিস তোরা 2 জন। একটু পরে একটা মিটিং আছে আমার, রাখি এখন। রাতে বাসায় ফিরে ফোন দিব তোদের। ইভান ধীর গলায় বলল। ঠিক আছে। ধারা ওয়াশরুম থেকে বেরিয়ে এলে ইভান ধারার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বিল্লু রানী, আমি এতক্ষণ তোমার সব কথা শুনেছি। এখন যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। ধারা চোখগুলো ছোট ছোট করে বলল। কি কথা শুনবো আপনার? ইভান বেডের এক কোনায় সরে গিয়ে আর এক কোনায় জায়গা করে দিয়ে বলল, এখানে এসে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। ধারা ইতস্তত বোধ করে বলল, আপনি ব্যথা পাবেন তার থেকে বরং আমি এখানে সোফায় বসে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি। ইভান ধমকের সুরে বলল, তোমার কাছে আমি জিজ্ঞেস করেছি? করিনি তো, তাই না? তোমাকে যা বলেছি তাই করো। ইভানের ধমক শুনে ধারা গাল ফুলিয়ে গুটি গুটি পায়ে গিয়ে ইভানের ডান পাশে শুয়ে পড়ে। ধারা ইভানের বুকের উপর এক হাত রাখলে ইভান ব্যান্ডেজ করা বাম হাতে আলতো করে ধারার হাত ধরে পড়ল। বুকের ওপর একটু মাথা রাখবে বিল্লু রানী। ধারা ইভানের আড়ালে মৃদু হেসে আস্তে করে ইভানের বুকে মাথা রাখে। ইভান স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। ওই ঘটনার পর কেটে গেছে অনেকগুলো দিন, পুরনো হয়েছে অনেকগুলো ক্যালেন্ডারের পাতা। ইভানের ভালোবাসার 7 রঙা রংধনুতে রাঙিয়ে নিয়েছে ধারাকে। ধারার সেবা যত্নে ইভান 3.5 মাসের বেশি সময় মধ্যে একদম সুস্থ হয়ে ওঠে। সুস্থ হয়ে ওঠার পরে ইভান বন্ধুদের সঙ্গে নিয়ে একটা ছোট ব্যবসা চালু করে। কঠোর পরিশ্রমের মধ্যে তারা অল্প সময়ের মধ্যেই সফল হয়। ইভান নিজের নতুন ব্যবসা, অন্যদিকে ধারার মেডিকেলে ভর্তি হওয়ার জন্য কোচিং, বাড়িতে গাইড করা, সবকিছু ইভান এক হাতে সামলেছে। ইভান অসুস্থ থাকা অবস্থায় একদিন ধারা রুমি ভাবির সঙ্গে ফোনে কথা বলার সময় কথার ছলে জানতে পারে ওর আব্বাজানের কসম কাটার কথা। সেই থেকে ধারা নিজেকে গুটিয়ে নিয়েছে পরিবারের কাছ থেকে। ধারা চায় না ওর জন্য পরিবারের লোকজনের কোনো ক্ষতি হোক। ইভান ধারার যথেষ্ট খেয়াল রেখেছে, সব সময় আগলে রাখছে। ধারা ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার দিকে তাকিয়ে মুচকি হাসে। বছর 5 একটা বাচ্চা টেডি বিয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে। ধারার ধীর পায়ে হেঁটে গিয়ে বাচ্চাটার পাশে বসে। ইভান আর ধারার কলিজার টুকরো আদরের একমাত্র মেয়ে ইহিতা। ইহিতার আজ জন্মদিন ছিল। ইহিতার 5 বছরের জন্মদিন উপলক্ষে ইভান আর বন্ধুরা মিলে বিশাল আয়োজন করেছিল। এতক্ষণ হইহুল্লোড় করে একটু আগে মেয়েটা ঘুমিয়েছে। ধারা ইহিতার চুলে হাত বুলিয়ে দিয়ে অতীতের কিছু কথা চিন্তা করে। মেডিকেলে চান্স পাওয়ার কিছুদিন পরে জানতে পারে ধারা আর ইভান বাবা মা হতে চলেছে। খবরটা শোনার পরেই খুশির অন্ত ছিল না দুজনের মাঝে। ইভান তা হসপিটালে সবার সামনে ওকে পাঁজা কোলে করে কোলে তুলে নিয়েছিল। নতুন অতিথির আগমনের কথা শুনে ইভানের যত্ন 1000 গুণ বেড়ে যায় ধারার প্রতি। প্রতিদিন অফিস থেকে ফেরার সময় নতুন অতিথির জন্য কিছু না কিছু নিয়ে আসতো ইভান। ধারার খুব মনে আছে ইহিতার জন্মবারের সময় ধারা কি জ্বালানো না জ্বালিয়েছে ইভানকে, আর ওই বেচারা হাসি মুখে সবকিছু মেনে নিয়েছে। রোজা মিহু প্রতিদিন এসে বসে থাকতো ধারার কাছে। ইহিতা পৃথিবীতে আসলেই কি কি করবে তাও ওকে গল্প করে শোনাতো। রোজার হেরির দুজনের আম্মু কিছুদিন পর পর ধারার জন্য নতুন নতুন পদের রান্না করে নিয়ে আসতো। ইহিতা যেদিন পৃথিবীতে আসে সেদিন ইভান সব থেকে বেশি কান্না করেছিল। অপারেশন থিয়েটারে ধারাকে নেওয়ার পরে ডক্টর এসে ইভানকে জানাই ধারার অবস্থা খুব ক্রিটিক্যাল, ভালো মন্দ যে কোনো কিছু হয়ে যেতে পারে। ব্যস্ত ডক্টরের কথা শুনে
পর ইভান বাচ্চা ছেলের মতো কান্না শুরু করে দেয়। হেরি বা রাহুলকেও ওকে সামলে রাখতে পারেনি। ইভানের ভালোবাসার জড়িয়ে হয়তো ধারা সে যাত্রায় বেঁচে গিয়েছিল। এসব কথা ধারা সুস্থ হওয়ার পরে রোজা আর মিহু ভিডিও করে রেখেছিল। সেই ভিডিওটা দেখে ধারা দেখেছে। ধারা আর ইভানের মেয়ের নাম রেখেছে ধারা ইভানের নামের সঙ্গে মিলিয়ে ইহিতা। ইভানের অদ্ভুত ভালোবাসার মধ্য দিয়ে ধারার দিনগুলো ভালোই কেটেছে। মেয়ের দেখাশোনা, বইয়ের লেখাপড়া সমস্ত কিছু দক্ষ হাতে সামলেছে ইভান। ধারাকে কখনো অভিযোগ করার সুযোগ করতে দেয়নি মানুষটা। 2 বছর আগে ধারা ডাক্তারি পাশ করেছে। 2 বছর যাবৎ ধারা অন্যান্য কোর্স করা নিয়ে ব্যস্ত ছিল। রাহুল আর মিহু বিয়ে করে নিয়েছে 3 বছর হলো। বিয়ের সমস্ত অনুষ্ঠান ইন্ডিয়াতে হয়েছে। ইহিতা তখন খুব একটা ছোট থাকায় ধারা আর ইভান ওদের বিয়ে অ্যাটেন্ড করতে পারেনি। হেরি রোজাকে ভালোবাসে তো, কিন্তু রোজার গুন্ডামির জন্য ওকে ভালোবাসার কথা বলতে সাহস পায়নি বেচারা। একদিন অফিস শেষ করে হেরি বিজনেস ক্লায়েন্টের মেয়ের সঙ্গে ক্লাবে গিয়েছিল রোজার সামনে দিয়ে। রোজা রেগে বাড়ি ফিরে ঘরের সমস্ত জিনিস ভাঙচুর করে ওর পাপাকে বলে 2 দিনের মধ্যে ওর আর হেরির বিয়ে দিতে না পারলে রোজা বাড়ি ছেড়ে চলে যাবে। ওই ঘটনার 15 দিন পরেই পারিবারিকভাবে ওদের বিয়ে হয়ে যায়। এতগুলো বছরে ধারার ওর পরিবারের কথা খুব মনে পড়েছে, বিশেষ করে ইহিতা পৃথিবীতে আসার সময়। কিন্তু ধারা কারো সঙ্গে যোগাযোগ করেনি ওর আব্বাজানের কথা চিন্তা করে। ধারা ইতালিতে এসেছে পর আর একবারও দেশের মাটিতে পা রাখেনি সে। শুধুমাত্র জানাতে ধারার যোগাযোগ আছে। জানাতে সেও এখন আর গ্রামে থাকে না। ধারা গ্রাম থেকে চলে আসার পরে জান্নাত তার দাদার বাড়িতে চলে গিয়েছিল। জান্নাতের বড় চাচা জান্নাত এবং ওর একটা চাচাতো বোনের সাথে জন্য মালয়েশিয়া একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিল। ভাগ্যের জোরে দুজনেই চান্স পেয়ে যায় সেই ইউনিভার্সিটিতে। 1 বছর হয়েছে ধারা লেখাপড়া শেষ করে দেশে ফিরেছে। জান্নাতের সঙ্গে অভির কোনো যোগাযোগ নেই। প্রথম দিকে জান্নাত অনেক চেষ্টা করেছিল অভির সঙ্গে যোগাযোগ করতে, কিন্তু উল্টো দিক দিয়ে কোনো সাড়া না পাওয়ায় জান্নাত পিছিয়ে এসেছে। জান্নাত বর্তমান দেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। জান্নাত যখনই ফোন করবে ইহিতাকে দিয়ে পাগলামি শুরু করে দেবে। কবে তার ইহিতাকে নিয়ে তারা দেশে যাবে তা জিজ্ঞেস করে ধারা আর ইভানের মাথা খেয়ে ফেলে জান্নাত। ইহিতাকে তার বড় 2 চাচা ও ভীষণ ভালোবাসে। 3 ভাইয়ের একমাত্র মেয়ে বলে কথা। আর ইহিতাও হয়েছে তেমন টোলপড়া, গালে হাসি দিয়ে সবার মন জয় করার অধিকারিণী সে। মেয়ের ঘুমাতো মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে একটু ঝুঁকে চুমু দেয় মেয়ের কপালে ধারা। ধারা বিছানা থেকে উঠে দাঁড়ায়। ইভান তাকে অনেকক্ষণ আগে বেলকনিতে ডেকেছিল। ধারা ইভানকে যেতে বলে ও ফ্রেশ হতে গিয়েছিল। ধারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে এক নজর দেখে পা বাড়ায় বেলকনির দিকে। বেলকনিতে রাখা বিছানায় শুয়ে ইভান খোলা আকাশের দিকে তাকিয়ে আছে। বেলকনিতে ছাদ না থাকায় সহজে খোলা আকাশের সৌন্দর্যটা উপভোগ করা যায়। ধারা হেঁটে গিয়ে ইভানের পাশে বসলে ইভান ধারার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হতে এত সময় লাগে? সেই কখন থেকে ওয়েট করছি তোমার সঙ্গে প্রেম বিলাস করবো বলে। ইভানের কথা শুনে ধারা মুচকি হেসে বলল, তুমি এমন কেন বলবে আমায়? হ্যাঁ, আকাশে যখন চাঁদ থাকবে না তখন তুমি আমাকে নিয়ে হয় বেলকুনিতে না হয় ছাদে গিয়ে তোমার প্রেম বিলাস করবে। তোমার এই অদ্ভুত ধরনের কাজ দেখে আমার মনে হয় তুমি শুধু প্রেম বিলাস করার জন্য নয়, অদ্ভুত প্রেম বিলাস করার জন্য আমাকে তোমার কাছে নিয়ে আসো। ধারা আগের মতো ইভানকে আপনি আগে করে না। ইভানের জোড়াজুড়িতে ধারা ইভানকে তুমি বলে সম্বোধন করে। ধারার কথা শুনে ইভান ঠোঁট কামড়ে হেসে বলল, জানো যখন তাহলে বারবার কথাটা জিজ্ঞেস করো কেন বিল্লু রানী? তুমি জানো তো আমি অদ্ভুত, আমার ভালোবাসার ধরন অদ্ভুত। ধারা বিড়বিড় করে বলল, আর আমি এই অদ্ভুত মানুষটাকেই নিজের থেকে বেশি ভালোবাসি। এই 2টি মানুষকে ঘিরে আমার বেঁচে থাকা। আমি ভালোবাসি 2 জনকে, ভীষণভাবে ভালোবাসি। ইভান শোয়া থেকে উঠে ধারার দিকে ছোট ছোট করে তাকিয়ে বলল, তা আমি জানি, নতুন করে বিড়বিড় করে বলতে হবে না, স্পষ্টভাবে বললেই তো পারো। ধারা ইভানের দিকে তাকিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে বলল, তোমার এই রোমান্টিক কথাবার্তা বলার অনেক টাইম পাবে। আগে ডিসাইড করো কাল সকালে তোমার মেয়েকে কিভাবে সামলাবে। জুয়েল ভাইয়ার কথা শুনে একটু আগে তোমার মেয়ে কেমন এক্সাইটেড হয়ে পড়েছিল মনে আছে? এখন কাল সকালে কিভাবে ওকে সামলাবে তাই চিন্তা করো। ইভান চিন্তিত গলায় বলল, ভালো কথা মনে করিয়ে দিয়েছে। ভাইয়া আমাদের দেশে নেয়ার জন্য এখন আমার মেয়েটাকে উস্কে দিচ্ছে। ধারা মৃদু হেসে বলল, তার কি করবে? আমি ইতালি এসেছি, পরে তুমি একবারও দেশে গিয়েছো?
উল্টো ভাইয়ারা, ভাবিরা, বাচ্চারা সবাই 3বার এসে ইতালি থেকে ঘুরে গেছে। তোমার অফিস, আমার লেখাপড়া, ইফতার, স্কুল সব মিলিয়ে আমাদের যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। আমার কোর্সও শেষ হয়ে গেছে। এই সুযোগে চলো না আমরা দেশে থেকে কিছুদিনের জন্য ঘুরে আসি। আমাদের মেয়েটা ওর দাদার বাড়ি দেখতে পারবে। ইহিতা জন্মদিন উইশ করে জুয়েল ইহিতাকে বলেছিল ইহিতা এবার দেশে আসলে জুয়েল নিজে ইহিতাকে কক্সবাজার, সাজেক, রাঙামাটি ঘুরতে নিয়ে যাবে। জুয়েল তার উপর চালাকি করে কক্সবাজার আর সাজেকের কয়েকটা ভিডিও পাঠিয়ে দিয়েছে। তা দেখে ইহিতার উত্তেজনার শেষ নেই। এত সুন্দর জায়গা, সে এখনই যাবে ঘুরতে। পরে ধারা ওকে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়েছে। ইভান এসব কথা চিন্তা করে বলল, কথাটা তুমি ভুল বলনি। মেয়েটা জন্মের পর থেকে একবারও দেশে যায়নি। তার উপরে 2 ভাইয়া যান ইহিতা। আমি এদিকের কাজ গুছিয়ে নিয়ে সামনের সপ্তাহে আমরা দেশে যাব, কেমন? ধারা হঠাৎ করে ইভানের বুকে মাথা রেখে বলল, আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কি জানো? তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কিছু বলার আগেই তুমি আমার মনের কথা বুঝে নাও। ইভান ধারার পিঠে হাত রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলে। হঠাৎ কারো কথা শুনে দুজনে চমকে উঠে বেলকনির দরজার দিকে তাকায়। ইহিতা ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে ওদের দিকে। তা দেখে দুজনে হেসে দেয়। এটা নতুন কিছু নয়। ইভান আর ধারা যখন বেলকনিতে বা ছাদে বসে রাত জাগে, তখন ইহিতা ঘুম থেকে উঠে গুটি গুটি পায় ওদের কাছে চলে যায়। ইহিতা দরজার কাছে দাঁড়িয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, Papa, what are you doing here? It's Mama, Papa, telling her wait story again. ধারা ইভানের বুকে মাথা রাখা অবস্থায় হেসে বলল। ইয়েস মাম্মা। ইভান হাত বাড়িয়ে দিয়ে বলল, পাপা, ইউ কাম টু আস। ইহিতা দৌড়ে গিয়ে ধারার কোলে বসে ইভানের গলা জড়িয়ে ধরে। ইহিতার এমন কাণ্ড দেখে ধারা আর ইভান দুজনে শব্দ করে হেসে দেয়। ধারা ইহিতাকে কোলে নিয়ে ইভানদের অফিসে আসে। ইভান আজ খুব সকাল সকাল অফিসে চলে এসেছে। ধারা ইহিতাকে স্কুলে দিয়ে ধারা ওর মেডিকেল কলেজে গিয়েছিল কিছু কাজের জন্য। সেখান থেকে ফেরার পথে ইহিতাকে সঙ্গে নিয়ে ফিরেছে সে। ইহিতা ধারার গলা জড়িয়ে ধরে এটা ওটা জিজ্ঞেস করে যাচ্ছে, আর ধারা হাসি মুখে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। অফিসে ঢুকতে না ঢুকতে ইহিতা মৃদু চিৎকার করে বলল, Mama, Rosa aunty. লিফটের সামনে দাঁড়িয়ে অফিসের কয়েকজন স্টাফ মিলে রোজার সঙ্গে কয়েকটা ফাইল হাতে নিয়ে কিছু কথা বলছে। রোজা ইহিতার ডাক শুনে তাদের সঙ্গে কথা দ্রুত শেষ করে ধারার দিকে আসে। হাত বাড়িয়ে ইহিতাকে কোলে নিয়ে বলল, এই তো বেবি, তোমার রোজা আন্টি চলে এসেছে তোমার কাছে। কালকে তোমার বার্থডে পার্টি কেমন এনজয় করেছো বেবি? ইহিতা এক গাল হেসে বলল। খুব এনজয় করেছি। রোজা ইহিতার গালে চুমু দিয়ে ধারার দিকে তাকিয়ে বলল, সকালে ইভানের কাছে শুনলাম তোমার নাকি কয়েকদিনের জন্য বিডিতে যাচ্ছ। ইভান তো বিডিতে যাবে বলে পুরো দমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ধারা মৃদু হেসে বলল, হ্যাঁ আপু, ইহিতার বড় বাবা চাইছে আমরা কয়েকদিন বিড়িতে গিয়ে ঘুরে আসি। এই সুযোগে মেয়েটা ওর দাদার বাড়ি দেখতে পারবে। ইহিতার জন্মাবার পরে আমরা তো একবারও দেশে যাইনি। তার ওপরেই তোমারই বেবি দিন দিন ইংরেজির বাচ্চা তৈরি হচ্ছে। সারাদিন ওর পাপার সঙ্গে ইংরেজিতে পটর পটর করবে। দেশে গেলে এই সুযোগে ও কিছু বাংলাও শিখতে পারবে। রোজা ধীর গলায় বলল, বিডিতে যাচ্ছ, মানা করব না, যাও, কিন্তু বেশি দিন থাকা যাবে না। আমি আমার বেবিকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না। ধারা উত্তরে কিছু না বলে মৃদু হাসে। রোজা আবারও বলল, তুমি এখনো ইভানের কাছে যাবে, তাহলে যাও, ইহিতা আমার কাছে থাক। ধারা আরো কিছু না বলে এক নজর মেয়েকে দেখে, পা বাড়ায় লিফটের দিকে। ইভান মিটিং শেষ করার পরে ওই ক্লায়েন্ট ওকে সিগারেট অফার করে। ইভান সৌজন্যের জন্য সিগারেটটা নেয়। সিগারেটটা যে মুখে নিতে যাবে অমনি কেবিনের দরজা ঠেলে কেউ ভেতরে ঢুকছে। ইভান চোখ বড় বড় করে সেদিকে তাকায়। ধারা দাঁড়িয়ে আছে রাগেই মুখে, বড় বড় পা ফেলে ইভানের দিকে গিয়ে যায়। ধারা হাতে থাকা ব্যাগটা টেবিলের উপর রেখে ইভানের মুখ থেকে সিগারেট ফেলে দিয়ে ইভানের কান ধরে বলল, অফিসে এসে তুমি এইসব করো? হ্যাঁ, আমি তোমাকে নিষেধ করিনি এসব খেতে। ইভান এক নজর টেবিলের সামনে ক্লায়েন্টের দিকে তাকিয়ে মাথা নিচু করে মুচকি হেসে বলল, সরি, আর কখনো এমন করবো না, এবারের মতো ক্ষমা করে দাও। ধারা টেবিলের সামনে ক্লায়েন্টের দিকে তাকিয়ে বলল, এই যে আপনাদের বলছি শুনুন, বিজনেস ডিল করতে এসছেন, বিজনেস ডিল করবেন। ওকে সব বাজে জিনিস অফার করছেন কেন? নিজেরাই সব খেয়ে নিজেদের ক্ষতি করছেন, এখন আবার আমার কাছের মানুষের ক্ষতি করতে যাচ্ছেন। আর কখনো ওকে এসব খারাপ জিনিস অফার করবেন না। যদি কখনো করেছেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না।
টেবিলের সামনে থেকে একজন ক্লায়েন্ট হাসি মুখে বলল, Mr. Ivan, you take care of your wife. You are taking about everything. Way old Rouder come today. ইভান মাথা নেড়ে হাসি মুখে সম্মতি জানায়। একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেলে ইভান হেঁচকা টান দিয়ে ধারাকে নিজের কোলে বসিয়ে দেয়। ধারার দুই গালে হাত দিয়ে ইভান ধীর গলায় বলল, সরি বললাম তো, তারপরও রেগে থাকবে? প্রমিস করছি, তুমি যেসব জিনিস আমাকে খেতে নিষেধ করেছো সেসব জিনিস আমি আর কখনো খাবো না। কোনো বিজনেস ক্লায়েন্ট কিংবা ফ্যামিলি মেম্বার অফার করলেও না। ধারা আহ্লাদি গলায় বলল, সত্যি? ইভান ধারার নাকি একটা টোকা দিয়ে হেসে বলল, একদম সত্যি। তুমি একা কেন? আমাদের মেয়ে কোথায়? ধারা মৃদু স্বরে বলল, রোজা আপুর কাছে। রোজা আপু ওকে তার কেবিনে নিয়ে গেছে। ইভান শয়তানি হেসে বলল, তার মানে আমি এখন নিশ্চিন্তে তোমার সঙ্গে প্রেম করতে পারবো? ধারা চোখ বড় বড় করে বলল, একদম না। ইভান বাঁকা সুরে বলল, আমি কখনো এই বিষয়ে তোমার কোনো কথা শুনেছি যে আজ শুনবো? ধারা করুণ গলায় বলল, সোনা এমন করে না। ইভান ধারার কথা কানে না নিয়ে ধারাকে নিজের সঙ্গে জাপটে জড়িয়ে ধরে। ধারা ইভানের আড়ালে মুচকি হেসে ইভানের বুকে মুখ গোছে। আজ শুক্রবার দিন ছাড়া জোনাকি হাতে সময় পায় না। বর্তমানে ওদের গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষিকা পদে চাকরি করছে জোনাকি। লেখাপড়া শেষ করে নিজের যোগ্যতায় চাকরি পায় জোনাকি। চাকরির বিষয়ে সম্রাট অনেক সাহায্য করেছে জোনাকিকে। ওদের 4 বছরের একটা ছেলে আছে। জোনাকির বাবা নাম রেখেছে ওদের ছেলে শাওন। হাবিবের বিয়ে হয়েছে 2 বছর। হাবিবের বিয়েতে ধারার আব্বাজান আর চাচাজান বড় করে অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু হাবিব তাদের স্পষ্টভাবে নিষেধ করে দিয়েছে। ধারা চলে যাওয়ার পর থেকে 3 ভাই মন খুলে আনন্দ করে না। কামিনের পরে হাবিবার 8-9 জন মুরব্বী গিয়ে হাবিবের বউ স্বর্ণাকে এই বাড়িতে নিয়ে আসে। স্বর্ণা সবার সঙ্গে বাড়িতেই থাকে। হাবিব 1-2 মাস পর পর এসে সবাইকে রেখে যায়। ধারা চলে যাওয়ার পর থেকে সম্রাট ওর আব্বাজানের সঙ্গে কথা বলে না। অভি আর আগের মতো বাড়িতে আসে না, নিজের চাকরি নিয়ে শহরে পড়ে থাকে। যেন বাড়িতে কি হলো না হলো তাতে তার কিছুই যায় আসে না। ধারা চলে যাওয়ার পরে সম্রাট ধারার ঘরে তালা দিয়ে চাবি নিজের কাছে রেখেছে। এখন অবশ্য ওদের দোতলা বিল্ডিং ঘর তৈরি হয়েছে। সম্রাট নিজ দায়িত্বে ধারার জন্য সেখানে এক বিশাল রুম তৈরি করেছে। সম্রাটের মুখের উপর কথা বলার সাহস এখন এই বাড়িতে কারণে। আগের শান্ত সম্রাট আর এখনকার সম্রাটের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন সম্রাট কথায় কথায় রেগে যায়। রেগে গেলে শুধু তাকে সামলানো খুব মুশকিল হয়ে পড়ে। শুধু ওর আব্বাজানের কসমের কথা চিন্তা করে ধারার সঙ্গে যোগাযোগ করতে পারে না। এসব কথা চিন্তা করে সম্রাটের রাগ যেন প্রতি মুহূর্তে আরো 1000 গুণ বেড়ে যায়। ধারার দাদি আম্মা এখন বেশিরভাগ সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। বয়স হয়েছে, তার উপর 1000 চিন্তা করে নিজের শরীর খারাপ করে ফেলে। ধারার আম্মা আর চাচি যান প্রায় ধারার জন্য কেঁদে বুক ভাসায়। ধারার আব্বাজান আগের থেকে অনেক শান্ত হয়ে গেছে। এখন আর খুব বেশি কথা বলে না পরিবারের লোকজনের সাথে। বিকেলবেলা জোনাকি আর স্বর্ণ বসার ঘরের সোফায় বসে ফোনে কিছু একটা দেখছিল। হঠাৎ বাইরের ওখান থেকে জোনাকির ছেলে শাওনের তীব্র চিৎকারের শব্দ শোনা যায়। জোনাকি ফোনটা সোফার উপর রেখে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। জোনাকির পেছন পেছন স্বর্ণাও বেরিয়ে যায়। শাওনুর দাদির কোলে বসে ছাগলের বাচ্চা দেখছে আর খুশিতে চিৎকার দিচ্ছে। ছেলের এমন কাণ্ড দেখে জোনাকি স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে দেয়। জোনাকি ওর শাশুড়িকে ঘরে আসতে বলে স্বর্ণাকে নিয়ে ঘরের ভেতর চলে যায়। ধারার আব্বাজান ঘুম থেকে উঠে তৈরি হয়ে বর্ষার ঘরে আসে দোকানে যাবে বলে। শুক্রবারের দিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওদের দোকান বন্ধ থাকে। বসার ঘরে এসে সোফার উপর কারো ফোন বাজতে দেখে ধারার আব্বাজান একটু উঁচু গলায় বলল, কার ফোন বাজছে এখানে? আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে ধারার আব্বাজান গিয়ে ফোনটা হাতে নেয়। বয়সের জন্য এখন চশমা ছাড়া চোখেও ঠিকমতো দেখে না সে। পাঞ্জাবির পকেট থেকে চশমা বের করে পরে ফোনের স্ক্রিনে তাকায় ধারার আব্বাজান। কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে চোখ ছলছল করে ওঠে তার। চোখে ভর্তি পানি নিয়ে এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে ধারার আব্বাজান। একটা মেয়ে ছোট একটা বাচ্চার হাত ধরে সিঁড়ি দিয়ে নেমে আসছে। দুজনের পরনে সেম ড্রেস, গোলাপি রঙের গাউন পরা। সিঁড়ি দিয়ে নেমে মেয়েটা বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হেঁটে গিয়ে কেকের সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে মন জুড়ানো হাসি দেয় দুজনে। হঠাৎ কারো কণ্ঠ শুনে ধারার আব্বাজান মাথা তুলে তাকায়। জোনাকি আর স্বর্ণা ভয়ে ভয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। জোনাকি ভীত গলায় বলল, আব্বাজান, এই ফোনটা আমার।
ধারার আব্বাজান জোনাকির দিকে তাকিয়ে বলল। বৌমা, ফোনের মেয়েটাকে। জোনাকি ভয়ে কিছু না বললে ধারার আব্বাজান হালকা ধমকের সুরে বলল,